জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশে ঠিক কী ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আয়োজন এখন চারদিক। আপনাদের সঙ্গে আছি আমি অন্নয় কর্মকার। এবার পহেলা বৈশাখে মঙ্গল শোভাযাত্রার নাম বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা হবে বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডিন ডক্টর আজহারুল ইসলাম চঞ্চল। এটি নাম পরিবর্তন নয়, বরং আগের নামে ফেরা বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খান। এবার শোভাযাত্রা হবে জুলাই অভ্যুত্থানের আবহে। শুক্রবার সকালে ব্রিফিংয়ে এ কথা জানান তারা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। এ সময় উপাচার্য বলেন, 1989 সালে এর নাম ছিল আনন্দ শোভাযাত্রা, তাই এটি পরিবর্তন নয়, পুনরুদ্ধার। আরও জানানো হয়, এবারের কোনো ব্যাচকে বাদ দেওয়া হয়নি, কোনো প্রাক্তন ছাত্রকে কমিটিতে রাখা হয়নি। এদিকে আয়োজন ঘিরে 14 এপ্রিল সকাল থেকে বেলা 12টা পর্যন্ত মেট্রো রেলের শাহবাগ ও ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন বন্ধ থাকবে। এছাড়াও বিকেল 5টার পর ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কেউ ঢুকতে পারবে না, কেবল বের হতে পারবে। যদি আপনি মনে করেন যে একটি সার্বিক একটি নিবর্তনমূলক ব্যবস্থা, একটি প্রতীকী মুখোভাবে, এর ভেতর যদি আপনি কোনো একটা ফেসিবাদী শাসন ব্যবস্থার এই মঙ্গল শব্দটাকে এমনভাবে চর্চায় নিয়ে এসেছে, এটা যথেষ্ট রকম কিন্তু ব্যাড ফিলিংস কাজ করছে সোসাইটির বিভিন্ন ধরনের মানুষের। তো আমরা চাই আমরা এই অতীতে ফিরে যেতে, যেখানে সকল মানুষের অংশগ্রহণ ছিল এবং স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল, যেখানে সাংস্কৃতিক জায়গার মধ্যে কোনো রাজনৈতিক আগ্রাসন ছিল না। আমরা নাম পরিবর্তন করছি না, আমরা আমাদের পুরনো নাম এবং ঐতিহ্য ফেরত যাচ্ছে, যেটা দিয়ে চারুকলার এই কার্যক্রম শুরু হয়েছে। আনন্দ শোভাযাত্রার নববর্ষে আমরা এবার যেটি মূল প্রতিপাদ্য করেছি, প্রতিপাদ্যে দুটো মেসেজ আছে। একটি মেসেজ হচ্ছে একটি নিবর্তনমূলক স্বৈরাচারী ব্যবস্থার অবসান, যে দানবীয় মুখাভয়ক বলেন কিংবা আমাদের ওই সময়ে ব্যাপকভাবে ব্যবহৃত আমাদের ছাত্র জনতার হাতে পানির বোতল, সেটি হচ্ছে সেই প্রতিবাদী আখ্যানের প্রতিফলন। বর্ষবরণে কোনো ধরনের নিরাপত্তা শঙ্কা নেই। আইন শৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা করেছে। সবাই স্বতঃস্ফূর্তভাবে বৈশাখের অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারে বলে জানিয়েছেন ছায়ানটের নির্বাহী সভাপতি ডক্টর সারওয়ার আলী। বিকেলে রাজধানীতে ছায়ানট সাংস্কৃতিক সংগঠনের মিলনায়তনে আসন্ন পহেলা বৈশাখে রমনা বটমূলের ছায়ানটের প্রভাতী অনুষ্ঠানের প্রস্তুতি ও সার্বিক ব্যবস্থাপনা নিয়ে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। মনে করে যে নববর্ষের রমনা বটমূলের আয়োজনে গান ও পাঠের আবহের মধ্যে প্রতিজনের হৃদয়ে বাঙালি জাতিসত্তার উদ্বোধন হবে। এটি বাঙালি প্রাণের উৎসব, একমাত্র অসাম্প্রদায়িক উৎসব। যে প্রয়োজনীয় যে নিরাপত্তা দেওয়ার ব্যাপার সেটি তারা দিচ্ছেন এবং আমরা নাগরিকজনকে আশ্বস্ত করতে চাই, প্রতিবারের মতো নির্বিঘ্নে নববর্ষের আয়োজন অনুষ্ঠিত হবে। আপনার সকলের রক্ষা। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বর্বরোচিত হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী যুব আন্দোলন সহ বেশ কয়েকটি ইসলামী সংগঠন। শুক্রবার জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের উত্তর গেট থেকে এসব মিছিল বের হয়। মিছিল পূর্ব সমাবেশ থেকে বক্তারা ফিলিস্তিনে ইসরায়েলি হামলা বন্ধের দাবি জানান। তারা চলমান গণহত্যায় জাতিসংঘ সহ বিশ্বের বড় বড় মুসলিম দেশগুলোর নীরবতার তীব্র সমালোচনা করেন। ইসরায়েলি বর্বরতা রুখতে মুসলিম বিশ্বকে এগিয়ে আসার আহ্বান জানান বক্তারা। এ সময় ইসরায়েলি পণ্য বয়কটের আহ্বানও জানানো হয়। এই যুদ্ধ থামানোর জন্য সারা বিশ্বের মুসলমানরা আমরা যদি ঐক্যবদ্ধ হতে পারি, তখন ওই ইসরায়েল নামক কোন রাষ্ট্র পৃথিবীতে থাকতে পারবে না। বেনিয়ামিন নেতানিয়াহু, তোমরা যদি মানুষ হয়ে থাকো, সারা পৃথিবীকে আজকে দেখো যেভাবে উত্তপ্ত হয়ে উঠেছে। এই আগ্নেয়গিরির লাভায় তোমরা জলে পুড়ে ছারখার হয়ে যাবে। বাংলাদেশে যে সকল ইসরায়েলি ব্যবসা করছেন, অনতিবিলম্বে আপনাদের ব্যবসা গুটিয়ে ফেলুন। বাংলাদেশে কোনো ইসরায়েলি পণ্য থাকতে দেওয়া হবে না। গাজায় গণহত্যার প্রতিবাদে র্যালি করেছে বাংলাদেশের বাইসাইকেল, ভেসপা মোটরসাইকেল ও
ভিনটেজ কার কমিউনিটির সদস্যরা। শুক্রবার সকালে মানিক মে অ্যাভিনিউ থেকে সাইকেল, বাইক ও গাড়ি নিয়ে শোভাযাত্রা শুরু হয়। এতে অংশগ্রহণকারীরা বলেন, রাফা ও গাজা ইসরায়েলি নৃশংস হত্যা অবিলম্বে বন্ধ করতে হবে। ফিলিস্তিনে নারী ও শিশুরা নির্মমভাবে হত্যার শিকার হচ্ছে উল্লেখ করে অন্তর্বর্তী সরকারকে গাজাবাসীর জন্য সহায়তা পাঠানোর আহ্বান জানানো হয়। বক্তারা বলেন, এই প্রতিবাদ বিশ্ববাসীকে ফিলিস্তিনের পক্ষে ঐক্যবদ্ধ করতে ভূমিকা পালন করবে। র্যালিটি খামারবাড়ি, ফার্মগেট, শাহবাগ সায়েন্স ল্যাব হয়ে ফের সংসদ ভবনের সামনে এসে শেষ হয়। আমরা বাংলাদেশে যারা আছি তারা আসলে কিছু করতে পারবো না, তবুও আমরা পুরো বিশ্বকে জানিয়ে দিতেছি আমরা যে মুসলিম সব এক। সামরিক শাসনটা কিরকম আমরা তো অ্যাকচুয়ালি বলতে পারবো না, বাংলাদেশের শক্তিটা কিরকম, তবু আমরা চাই যে বাংলাদেশ যাতে একটা ভালো ভূমিকা রাখে। শিশুদের যে অবস্থা দেখতেছি, সত্যি আমি বলবো যে রক্তের চোখে যদি রক্তের মানে আসতো তাহলে রক্তই এসে যেত। সত্যি চোখে পানি চলে আসে দৃশ্যগুলি আসতে, মানে রাতে ঘুম আসে না, মানে আজকেও ঠিক। বিশ্ব শান্তির জন্য, সেটার জন্যই আমরা বেশ কিছু স্কুটার গ্রুপ, বেশ কিছু বাইসাইক্লিং গ্রুপ, মোটরসাইকেল এবং ভিনটেজ কার সহ সবাই একসাথে আসা। রেলের সার্বিক মান উন্নয়নের লক্ষ্যে পাহাড়তলীর ওয়াগন মেরামত কারখানা, ডিজেল ওয়ার্কশপ ও সিআরবি রেলওয়ে হাসপাতাল পরিদর্শন করেছেন উপদেষ্টা ফাউজুল কবির খান। শুক্রবার সকালে এসব প্রতিষ্ঠান পরিদর্শন করেন তিনি। পাহাড়তলীর ওয়াগন ও কোচ মেরামত কারখানা পরিদর্শন করে নতুন কোচ ও ওয়াগন তৈরির পরামর্শ দেন কর্মকর্তাদের। পরে উপদেষ্টা সিআরবি রেলওয়ে হাসপাতাল পরিদর্শনে যান। এ সময় 100 শয্যার এই হাসপাতালে শুধু একজন চিকিৎসক ও যন্ত্রপাতি সংকটে অসন্তোষ প্রকাশ করেন তিনি। বলেন, চট্টগ্রাম মেডিকেলের রোগীর চাপ কমাতে এই হাসপাতালকে জেনারেল হাসপাতালে রূপান্তরিত করতে কাজ করছে সরকার। পরে রেলের মান উন্নয়নে পূর্বাঞ্চল কার্যালয়ে সংশ্লিষ্ট কর্মকর্তা ও অংশীজনদের সাথে মতবিনিময় করেন রেলপথ উপদেষ্টা। লোকবল নাই, তারপরে এগুলোর মানে আপগ্রেডেশন দরকার, সেটা আমরা করব। এবং শুধু এইটা না, এইগুলোকে আমরা এখন এগুলো আছে রিপেয়ার অ্যান্ড মেনটেন্যান্স, তো এগুলোকে আমরা এখন মর্যাদায়, যে অ্যাসেম্বলি ওয়ার্কশপের মর্যাদা উন্নত করার জন্য আমরা এখন ডিপিপি প্রণয়ন হচ্ছে। জলবায়ু সুরক্ষা ও জ্বালানি নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জানিয়ে গ্লোবাল স্ট্রাইক কর্মসূচি পালন করেছেন দেশের পরিবেশবাদী কর্মীরা। সকালে রাজধানীর জাতীয় প্রেস ক্লাব এবং মানিক মে অ্যাভিনিউয়ে সংসদ ভবনের সামনে প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়। বক্তারা বলেন, জীবাশ্ম জ্বালানিতে অর্থায়ন বন্ধ, নবায়নযোগ্য শক্তির সম্প্রসারণ ও টেকসই কৃষিতে বিনিয়োগ বাড়াতে হবে। তারা বলেন, উন্নত দেশগুলো জীবাশ্ম জ্বালানিতে অর্থায়ন করে সংকট সৃষ্টি করছে। জলবায়ুতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্তদের তালিকায় বাংলাদেশ থাকায় ন্যায্য ক্ষতিপূরণ দেওয়ার দাবিও জানান তারা। আমরা যে পরিবেশের ক্ষতি করছি সেটা যাতে আর না হয়, আমরা একটা পরিষ্কার বাতাস, পরিষ্কার পানি, একটা সুন্দর পৃথিবী চাই। বর্তমানে যে পৃথিবী যে এত উত্তপ্ত, এত গরম, সেটা মূলত এই যে বর্তমানে যে উন্নয়নের মহাযাত্রা, যে জীবাশ্ম জ্বালানি পোড়ানো হচ্ছে, কার্বন ইমিশনের ফলে কিন্তু এটা হচ্ছে। মানে উন্নত বিশ্বে তারা হচ্ছে এত পরিমাণ ফসিল ফুয়েল, এত পরিমাণ বাইন্ডিং করতেছে, যার কারণে তারা উন্নত হচ্ছে, কিন্তু দিন দিন আমরাই ক্ষতি হচ্ছে। গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে, সমুদ্রের সি লেভেল রাইজ হচ্ছে, সেই সি লেভেল রাইজের জন্য আমাদের মতো ভালনারেবল কান্ট্রি আমরা খরা, ফ্লাড এগুলা ফেস করছি। ময়মনসিংহের গফরগাঁওয়ের বিএনপি ও ছাত্রদলের 3 নেতাকে কুপিয়েছে সন্ত্রাসীরা। গুরুতর অবস্থায় তাদের ময়মনসিংহ মেডিকেলে ভর্তি করা হয়েছে। এর মধ্যে বিএনপি নেতা আসাদুজ্জামান সুজনের অবস্থা আশঙ্কাজনক। পুলিশ জানায়, গতরাতে গফরগাঁওয়ের পাগলা থানার বিএনপি নেতা আসাদুজ্জামান সুজন, ছাত্রদলের সহসভাপতি এম রহমান সফল ও ছাত্রদল নেতা জোবায়েদ হোসেন স্বপ্নিলের উপর অতর্কিত হামলা চালায় একই এলাকার বহিষ্কৃত বিএনপি নেতা কবির সরকার ও তার সহযোগীরা। এ সময় ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করা হয় তাদের। আহতদের উদ্ধার করে প্রথমে গফরগাঁও স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ময়মনসিংহ মেডিকেলে আনা হয়। অতিরিক্ত রক্তক্ষরণের ফলে বিএনপি নেতা সুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক। নাটোর আদালতের গ্রিল কেটে মালখানায় দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। মালখানার আলমারি ভেঙে
বিপুল অঙ্কের টাকা ও স্বর্ণালংকার লুট করা হয়েছে। আলামত নষ্টে দুর্বৃত্তরা আদালত চত্বরের সিসি ক্যামেরার সংযোগও বিচ্ছিন্ন করেছে, নিয়ে গেছে ভিআর মেশিনও। এ ঘটনায় 5 প্রহরী সহ 7 জনকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। রাতে 5 পুলিশ নিরাপত্তার দায়িত্বে থাকার পরও কোর্ট পুলিশের ডকুমেন্ট কক্ষ এবং কোর্ট পরিদর্শকের কক্ষের জানালার গ্রিল কেটে সংঘবদ্ধ চোর চক্র প্রবেশ করে। এরপর সদর সার্কেলের মালখানার তালা কেটে আলমারি ভেঙে টাকা ও স্বর্ণালংকার লুট করে তারা। শুক্রবার বেলা 11:30টায় কোর্ট পুলিশের এক সদস্য গ্রিল কাটা দেখে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে খবর দেন। জানা যায়, গেল মাসে সিংড়া থেকে উদ্ধার গাইবান্ধার এলজিইডির নির্বাহী প্রকৌশলী সাবিউল ইসলামের 37 লাখ টাকা মালখানায় রাখা হয়েছিল। এছাড়া 10 ভরি স্বর্ণালংকার এবং 19 ভরি রূপাও ছিল আলমারিতে। তবে মামলার আলামত খোয়া গেছে কিনা সে বিষয়ে তদন্ত করছে পুলিশ। আলামত উদ্ধারে কাজ শুরু করেছে সিআইডির ক্রাইম সিন টিম। এছাড়া পিবিআই, ডিবি সহ পুলিশের বিভিন্ন টিমও কাজ করছে। আমাদের অফিসাররা ঘটনাস্থলে আসছে, আমরা আমাদের রেজিস্টার যাচাই বাছাই করে দেখছি। আসলে এটা তো অনেক বড় একটা মালখানা, অনেক কিছু থাকে। তা আমরা আসলে পূর্ণাঙ্গ তালিকা বলতে একটু সময় লাগবে, যেহেতু আমরা চেকলিস্টটা যাচাই বাছাই করে বলতে হবে। মূলত আমরা খোঁজার চেষ্টা করতেছি কোন দিকে ঘটনা ঘটতেছে। 2-1টা স্থান আমরা চিহ্নিত করছি, 2-1টা গ্রিল ভাঙা। কয়েকটি দেশে পাচার হওয়া অর্থ আগামী 6 মাসের মধ্যে জব্দ করার লক্ষ্যে অন্তর্বর্তী সরকার কাজ করছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। শুক্রবার বিকেলে চট্টগ্রাম নগরীর বাংলাদেশ ব্যাংক ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি। বলেন, দেশে রপ্তানি বৃদ্ধির পাশাপাশি রিজার্ভ ও আর্থিক খাত স্থিতিশীল রয়েছে। এছাড়া মূল্যস্ফীতি কমে আসলেও সন্তোষজনক নয়, আরও কমানোর চেষ্টা চলছে। বিদেশে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে বিদেশি সংস্থাগুলো কাজ করছে বলে জানান বাংলাদেশ ব্যাংকের গভর্নর। অ্যাসেটগুলোকে ফ্রিজ করার জন্য চেষ্টা করব আমরা। সেই ব্যাপারে আমরা বিভিন্ন দেশের যেসব আছেন, সরকারি প্রতিষ্ঠান আছেন, তাদের সাথে আমরা আলাপ করছি। আমরা মিউচুয়াল যেটাকে MLA লিগ্যাল অ্যাসিস্ট্যান্সের ব্যাপারে আমরা চিঠি পাঠাচ্ছি। আমরা বিভিন্ন ল ফার্মের সাথে কথা বলছি, তাদেরকে আমরা খুব শীঘ্রই হয়তো হায়ার করব। আমরা কিছু ফার্মের সাথে কথা বলছি যারা অ্যাসেট ট্রেস করবে। চাঁদপুরের মতলবে ভয়াবহ আগুনে পুড়ে গেছে 17টি ব্যবসা প্রতিষ্ঠান। সকালে উপজেলার মুন্সিরহাট বাজারে অগ্নিকাণ্ড ঘটে। স্থানীয়রা জানান, শুক্রবার সকালে মুন্সিরহাট বাজারের হার্ডওয়্যারের দোকানে আগুন দেখতে পান তারা। পরে তা দ্রুতই ছড়িয়ে পড়ে আশপাশের দোকানে। এ সময় খবর পেয়ে মতলব ও চাঁদপুর ফায়ার সার্ভিসের 4টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে 1 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এ সময় পুড়ে যায় ফার্মেসি, হার্ডওয়্যার, মুদি ও ফলের দোকান সহ মোট 17টি ব্যবসা প্রতিষ্ঠান। এতে অন্তত 7 কোটি টাকার ক্ষয়ক্ষতির দাবি ব্যবসায়ীদের। তবে প্রাথমিকভাবে আগুন লাগার কারণ সম্পর্কে কিছু জানাতে পারেনি ফায়ার সার্ভিস। বছরের এ সময় ইলিশের চাহিদা থাকে বেশি, তবে ইলিশের বাজারে নেই স্বস্তি। বেশিরভাগ বাজারেই 50 থেকে 100 টাকা পর্যন্ত বেড়েছে দাম। ইলিশের সাথে দর বেড়েছে অন্যান্য মাছেরও, তবে দাম অপরিবর্তিত রয়েছে মাংসের। সিলেটের বাজারে ক্রেতাদের চাহিদা বাড়ায় মাছের দাম অনেকটাই বেড়েছে। বিশেষ করে ইলিশ এবং রুই মাছ চড়া দামে বিক্রি হচ্ছে। চাহিদার তুলনায় আমদানি না থাকায় ইলিশের কেজি 50 থেকে 100 টাকা পর্যন্ত বেড়েছে। আকার ভেদে প্রতি কেজি ইলিশ 1600 থেকে 2800 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। পয়লা বৈশাখের আগে চাঁদপুরেও মাছের দাম চড়া। নদীতে মাছ ধরা নিষিদ্ধ থাকায় চাষের মাছই ভরসা ক্রেতাদের। চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় সব ধরনের মাছের দাম বেড়েছে 20 থেকে 50 টাকা পর্যন্ত। তবে ময়মনসিংহের বাজারে সরবরাহ বাড়ায় কমেছে ইলিশ ও অন্যান্য মাছের দাম। এদিকে বগুড়ার বাজারে নতুন করে বাড়েনি মাংসের দাম, বরং মুরগির কেজিতে কমেছে 15 থেকে 20 টাকা। গরুর মাংসের কেজি 750 এবং খাসি বিক্রি হচ্ছে 1100 টাকায়। নববর্ষ ঘিরে ছুটির দিনে জমজমাট রাজধানীর কাঁচা বাজার। বেড়েছে ইলিশের চাহিদা, এতে সরবরাহ স্বাভাবিক থাকলেও বাড়তি দাম। কারওয়ান বাজারে ঘুরে দেখা যায় সাপ্তাহিক ছুটির দিন পাওয়ায় অনেকেই নববর্ষের বাজার করছেন। এদিকে বাজারে কমেছে সব ধরনের মাংসের দাম। অন্যদিকে ঈদের পর বেড়েছে বিভিন্ন ধরনের সবজির দাম। চালের চড়া বাজারে আমদানি কমায় বস্তা প্রতি দাম বেড়েছে 100 থেকে 200 টাকা। ব্যবসায়ীরা বলছেন, নববর্ষের আগে সব মিলিয়ে স্বস্তি থাকলেও সামনে সবজির দাম আরও বাড়ার শঙ্কা রয়েছে।
ইলিশ বড়টা 1.5 কেজিগুলো 2200 টাকা করে, মানে জেনারেলি এটার দাম হওয়ার কথা 1800 2000, কিন্তু এটা আরো বেশি। ঈদের পরের সপ্তাহে আমরা বয়লা বেচছি 195 200, আজকে বেচতেছি 180 টাকা। সোনালী বেচছি 290 300 টাকা, আজকে বেচতেছি 270 80 টাকা। গত সপ্তাহে ছিল 1250 খাসি, আর ছিল 1150। তো এবারে দাম কিছু কমছে, 1100 টাকা হইলো ছাগল, খাসি হইলো 1200। পয়লা বৈশাখ উপলক্ষে এখনো দাম বাড়ে নাই, বাড়ার সম্ভাবনা আছে কিন্তু এখনো বাড়ে নাই। চৈত্র সংক্রান্তি উপলক্ষে বিজু উৎসবে রাঙামাটির মারি স্টেডিয়ামে চলছে বলি খেলা। এ নিয়ে আরও জানাতে সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জিয়াউর রহমান জুয়েল। জুয়েল, বলি খেলা ছাড়াও বিজু উৎসব উপলক্ষে আর কি কি আয়োজন রয়েছে আমাদেরকে জানাবেন। অন্ময়, আপনি জানেন যে পার্বত্য জনপদ রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবন এই মুহূর্তে উৎসবের আমেজ চলছে। বিশেষ করে যে চৈত্র সংক্রান্তি এইটিকে উপলক্ষ করে এই যে উৎসব সেটি ছড়িয়ে পড়েছে গ্রাম থেকে পাড়া এবং উপজেলা থেকে শহর পর্যন্ত। যেটি বলা যায় যে এই যে 3 পার্বত্য জেলায় বিশেষ করে এই চৈত্র সংক্রান্তির এই পাহাড়ি জনপদের মানুষেরা ভিন্ন নামে জাতিগোষ্ঠীগুলো পালন করে থাকে। চাকমারা যেমন বিজু, মারমারা, সাংগ্রাই এবং ত্রিপুরারা বৈশাখ, এবং বিহু, চাংগ্রান, পাতা, নানা নামে আসলে জনগোষ্ঠীগুলো এই অনুষ্ঠানটি পালন করে থাকেন। এবং মূলত হচ্ছে নতুন বর্ষ বরণ এবং পুরাতন বর্ষকে বিদায় দেওয়ার এই যে প্রস্তুতি সেটি শুরু হয়েছিল গত 3 এপ্রিল থেকে। একটু বলে রাখি, রাঙ্গামাটি জেলা পরিষদ এবং রাঙ্গামাটি ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউটের তাদের যৌথভাবে একটি মেলার আয়োজন করেছিল 3 থেকে 9 এপ্রিল পর্যন্ত। 7 দিনে সেই মেলাটি শেষ হওয়ার পরেই 9 তারিখ দ্বিতীয় ধাপে মূলত এই আজকের যে উৎসব, বিজু উৎসবের আজকে 3য় দিন সেই উৎসবটি শুরু হয়েছিল, সেটি 12 তারিখে শেষ হবে। বলে রাখি একটু যে গত 9 তারিখ এটির শুভ উদ্বোধন হয়েছিল এই উৎসবের, এবং 10 তারিখ গতকাল চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং গ্রামীণ যে খেলাধুলা সেটি আসলে তারা পালন করেছেন এই মারি স্টেডিয়ামে। আজকে 3য় দিন, সেখানে সবচেয়ে জমজমাট যে আসরটি সেটি আমরা একটু আগে প্রত্যক্ষ করেছি, বলি খেলা, যে পাহাড়ি জনগোষ্ঠীর কুস্তিগিরা এই বলি খেলায় অংশ নিয়েছেন। এবং আমরা মাঠের যে পশ্চিম প্রান্তে সেটি দেখেছি কানায় পূর্ণ দর্শক সারিতে, নারী, পুরুষ, বয়স্ক, ছোট বড় সব বয়সী মানুষজন সেখানে উপস্থিত ছিলেন এবং খুবই চমৎকার ভাবে তারা সেটি উপভোগ করেছেন, হাততালি দিয়েছেন। এবং একই সাথে এখানে আপনি দেখতে পেয়েছেন যে মাঠে যে ঢোল বাদ্য বাজানোর মধ্য দিয়ে আসলে সেই বলি খেলাটি সম্পন্ন হয়েছে এবং মানুষের যে উল্লাস সেটি আসলে চোখে পড়ার মতো। এই অনুষ্ঠানটি শেষ হওয়ার কিছুক্ষণ পরেই আসলে একটু এখানে পুরস্কার বিতরণী চলবে। একটু বলে রাখি যে বলি খেলা আজকে সবচেয়ে জমজমাট যে আসরটি সেটিতে চ্যাম্পিয়ন হয়েছে খাগড়াছড়ির কুস্তিগির, সেখানে চ্যাম্পিয়ন হয়েছেন সৃজন চাকমা এবং দ্বিতীয় স্থান অধিকার করেছেন বাবু আমা, তিনি খাগড়াছড়ির মাছরি, এবং রাঙ্গামাটির দীপু তালুকদার তিনি তৃতীয় স্থান অধিকার করছেন। এই 3 জন এই অনুষ্ঠানের শিরোমণি হিসাবে তারা ঘোষণা পেয়েছেন। একটুখানি বলে রাখি, এরপরেই মূলত পুরস্কার বিতরণী অনুষ্ঠান হবে এবং এই অনুষ্ঠানের পরেই সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হবে এই মাঠেই। একটু বলে রাখি যে আগামীকাল সূর্য ওঠার সাথে সাথে রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে ফুল ভাসানের মধ্য দিয়ে এই চতুর্থ 4 দিনের যে বিজু উৎসব সেটি শেষ হবে। এবং আগামী 16 এপ্রিল রাঙ্গামাটির রাজস্থলীতে মারমা জনগোষ্ঠীদের সাংগ্রাই জলকেলী উৎসবের মধ্য দিয়ে এই পার্বত্য অঞ্চলে যে 15 দিন ব্যাপী যে সাংগ্রাই বিজু উৎসব এবং অন্যান্য যে চৈত্র সংক্রান্তি উৎসব সেটি আসলে সমাপ্তি ঘটবে। রাঙ্গামাটি মারি স্টেডিয়াম থেকে এই ছিল আমার কাছে সবশেষ। অন্যয়, রাঙ্গামাটিতে চৈত্র সংক্রান্তি উপলক্ষে বিজু উৎসবের খবর জানাচ্ছিলেন সহকর্মী জিয়াউর রহমান জুয়েল। ছুটির দিনে বৈরী আবহাওয়ার মাঝেও পর্যটকদের আনাগোনায় সরব কক্সবাজার। বৃষ্টিস্নাত পরিবেশে সকাল থেকেই সমুদ্র জলে উল্লাসরত ভ্রমণ পিপাসুরা। সাগরের সান্নিধ্যে মনকে চাঙা করছেন পর্যটকরা। বাড়তি আনন্দ যোগাচ্ছে রোদ মেঘের লুকোচুরি। নোনা জলে শরীর ভেজানোর পাশাপাশি ঘোড়া ও বিচ বাইকে সময় কাটাচ্ছেন অনেকে। বৈরী আবহাওয়ায় কোনো পর্যটক যাতে সমুদ্রের ঝুঁকিতে না পড়েন সেজন্য সজাগ লাইফগার্ড সদস্যরা। সাগর কিছুটা উত্তাল থাকলে সমুদ্রের গভীরে না যেতে পর্যটকদের সতর্ক করা হচ্ছে। এদিকে ঈদের পর থেকে পর্যটক সমাগম বেশি থাকায় স্বস্তিতে সৈকতের ক্ষুদ্র ব্যবসা, হোটেল, রেস্তোরাঁ সহ পর্যটন খাত। সাপ্তাহিক ছুটির দিনে কক্সবাজার সমুদ্র সৈকতে ভিড় বেড়েছে পর্যটকদের। এ নিয়ে বিস্তারিত জানাতে সমুদ্র সৈকত থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মনুতোষ বিদগ্ধ। মনুতোষ, পর্যটক নিয়ে সৈকত কেন্দ্রিক ব্যবসায়ীরা কি বলছেন আমাদেরকে বলবেন।
তন্ময়, ঈদের পর থেকে মূলত পর্যটকদের যে সমাগম বেড়েছে এটির কারণে এখানকার যেসব ব্যবসা প্রতিষ্ঠান আছে, বিশেষ করে এখানে কয়েক হাজার ক্ষুদ্র ব্যবসা প্রতিষ্ঠান শুধুমাত্র সৈকতকে ঘিরে গড়ে উঠেছে। এর বাইরে এখানে কয়েক হাজার ভ্রাম্যমাণ হকার রয়েছেন এবং হোটেল জোনে ৩০০ শতাধিক রেস্তোরাঁ রয়েছে। এর বাইরে ৫০০ শতাধিক হোটেল, রিসোর্ট, গেস্ট হাউস রয়েছে। সবখানে কিন্তু একটা চাঙা ভাব, একটা স্বস্তি কিন্তু ফিরে এসেছে। বিশেষ করে রমজানের মাসে যে অস্থিরতা, একটি স্থবিরতা আসলে গিয়েছে এক মাস, সেই সময়টা কাটিয়ে ঈদের পর থেকে যে পর্যটকদের যে জোয়ার আসলে কক্সবাজার মুখী শুরু হয়েছে সেটি এখন পর্যন্ত অব্যাহত রয়েছে এবং ছুটির দিনগুলোতে আসলে এখানে উপচে পড়া ভিড় আমরা দেখতে পাচ্ছি সৈকতের সবকটি পয়েন্টে। এবং এই যে বিপুল পর্যটকের আগমন, এটিকে ঘিরে এখানকার সব রকমের ব্যবসা বাণিজ্য আসলে চাঙা রয়েছে। বিশেষ করে পর্যটন নির্ভর যেসব ব্যবসা, বিশেষ করে এখানে শুটকি পল্লীতে যে বিপুল পরিমাণে প্রতি বছর প্রায় ৪,০০০ কোটি টাকার শুটকি এখানে কক্সবাজারে তৈরি হয়, এইসব শুটকির একটি বড় বাজার কিন্তু কক্সবাজারের পর্যটকদের উপর নির্ভর করে। এবং এর বাইরে মিয়ানমার থেকে আনা আচার কিংবা অন্যান্য যে পণ্য, সেগুলোর ব্যাপক চাহিদা যেহেতু পর্যটক তালিকে তৈরি হয়, সেটির কারণে এখানের ব্যবসায়ী যারা রয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে স্বস্তিতে রয়েছেন। বিশেষ করে এখানে যদি সৈকতের কথা যদি বলি, এখানে যারা ফটোগ্রাফার রয়েছেন কিংবা এখানে যারা ঘোড়া চালান কিংবা এখানে সৈকতের ছাতা চেয়ারের ব্যবসার সাথে যারা জড়িত, সবার মাঝে কিন্তু সেই স্বস্তিটা রয়েছে এবং সেটি তারা আমাদেরকে জানিয়েছেন। যেহেতু পুরো পর্যটন মৌসুমে আসলে তারা মুখিয়ে থাকেন ভালো ব্যবসার জন্য, সেই আশায় কিন্তু তারা নতুনভাবে বিনিয়োগও করেন, সেটি কিন্তু এই মুহূর্তে এখানকার ব্যবসায়ীরা তুলে নিতে পারছেন। শুধু সৈকতের কথা যদি বলি, সৈকত ছাড়াও এখানে অন্যান্য যে পর্যটন স্পটগুলো সবখানেই কিন্তু লোকজনের উপস্থিতি বেড়েছে এবং সৈকতে একটা উৎসব মুখর পরিবেশ আসলে এই মুহূর্তে শেষ বিকেলে এসে বিরাজ করছে। আমরা দেখছি যে এখানে ছোট ছোট গানের দল সৈকত জুড়ে বিভিন্ন স্থানে গান শুনিয়ে পর্যটকদের আকৃষ্ট করছে, তাদের বিনোদন দিচ্ছে এবং পর্যটকদের তাদের বিনিময়ে কিছু অর্থ আসলে তাদেরকে দিচ্ছেন। এভাবে নির্বিঘ্নে দেখি এখানে সময়টা কাটাচ্ছেন এবং এই যে পর্যটকের এটিকে যাতে নির্বিঘ্ন করতে পারে তাদের পদচারণা, সেটি নিশ্চিত করতে এখানে টুরিস্ট পুলিশ সদস্যরা কাজ করছেন। পাশাপাশি আজকে সকাল থেকে এখানে বৈরী আবহাওয়া বিরাজ করেছিল, যদিও দুপুরের পর সেই আবহাওয়াটি কেটে উঠেছে। এখন রীতিমতো একটি রোদ জলমলে আকাশ কিন্তু এই মুহূর্তে রয়েছে এবং এখন পর্যন্ত আবহাওয়া পরিস্থিতির যে উন্নতি হয়েছে সেটির কারণে আমরা দেখছি যে পর্যটকের উপস্থিতিও ক্রমে আসলে বেড়েছে। এখানে শেষ বিকেলে এসে মূলত পর্যটকদের পাশাপাশি স্থানীয়রাও এখানে সৈকতে যোগ দিয়েছেন এবং তারা কিন্তু অত্যন্ত আনন্দ উচ্ছ্বাসের সাথে আসলে এখানে সময়টা পার করছেন। অনেকে সৈকত জুড়েই আসলে আমরা দেখছি যে বিপুল মানুষের উপস্থিতি রয়েছে। শুধুমাত্র সুগন্ধা পয়েন্ট নয়, এখানে অন্যান্য যে সৈকতের পয়েন্টগুলো রয়েছে সবখানেই মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি আছে এবং তারা নিজেদের মতো করে আসলে সময়টাকে উদযাপন করছেন। এই ছিল তন্ময় আমার কাছে সবশেষ। কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটক সমাগমের খবর জানাচ্ছিলেন সহকর্মী মনুতোষ বেদজ্ঞ। নারায়ণগঞ্জে শিশু সন্তান সহ ২ নারীর খণ্ডিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়েছে। শুক্রবার দুপুরে সিদ্ধিরগঞ্জের মিজমিজি পশ্চিম পাড়া এলাকার একটি বাড়ির আঙিনা থেকে মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ জানায়, বাড়ির উঠানের পাশের পরিত্যক্ত জায়গা থেকে দুর্গন্ধ আসে। এ সময় ইটের স্তূপের নিচ থেকে বস্তাবন্দি অবস্থায় শিশু সন্তান সহ ২ নারীর মরদেহ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে মর্গে পাঠায় পুলিশ। হত্যায় জড়িত অভিযোগে গৃহকর্তা ইয়াসিনকে আটক করা হয়। পরে হত্যার রহস্য উদ্ঘাটনে তাকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে। আমি স্যার বিচার চাই, আমার বাপ মা নাই, কেউ নাই, আর এমন ফাঁসিতে ঝুলাবেন যেন জীবনে যেন কেউ জামাই বউরে যেন মারবে না। লামি আক্তারের ফ্যামিলি তার হাজব্যান্ড ইয়াসিন আলীকে সন্দেহ করে এবং বলে যে এই ঘটনা তাকে দিয়ে সম্ভব। তা আমরা ইয়াসিন আলীকে আমরা গ্রেপ্তার করেছি, সে সন্দেহজনক, তাকে জিজ্ঞাসাবাদ চলছে এবং আইনানুগ যা ব্যবস্থা আছে সেটা প্রক্রিয়াধীন। দেশের বাইরের খবর।
যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্লা দিয়ে এবার মার্কিন পণ্যে 125% পাল্টা শুল্ক আরোপ করল চীন। এ বাণিজ্য যুদ্ধে কয়েক ধাপে চীনা পণ্যের ওপর মোট 145% শুল্ক আরোপ করেছে ট্রাম্প প্রশাসন। ডোনাল্ড ট্রাম্পের শুল্ক আরোপ ইস্যুতে প্রথমবারের মতো মুখ খুললেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। জানালেন, অনৈতিকভাবে চাপিয়ে দেওয়া কোনো সিদ্ধান্তকে ভয় পায় না বেইজিং। যদিও মার্কিন প্রেসিডেন্ট বলেছেন এখনও আলোচনায় বসতে রাজি তিনি। চলমান বাণিজ্য যুদ্ধে পরাজয় মেনে নিয়ে চীনের পক্ষ থেকেই প্রথম পদক্ষেপ আসবে বলেও আশা ওয়াশিংটনের। যদিও বিশ্লেষকরা বলছেন শি জিনপিংয়ের পক্ষ থেকে আলোচনায় এগিয়ে আসার কোনো সম্ভাবনা নেই। দুই পরাশক্তির এই বাণিজ্য যুদ্ধের প্রভাবে আবারও নিম্নমুখী যুক্তরাষ্ট্র ও এশিয়ার শেয়ার বাজার। আন্তর্জাতিক বাজারে কমেছে ডলারের দর, সেই সঙ্গে রেকর্ড ছুঁয়েছে স্বর্ণের দরও। প্রতি আউন্স সোনার দর ছাড়িয়েছে $৩,200। ইউক্রেনকে সহযোগিতায় যুক্তরাষ্ট্র পিছিয়ে পড়ায় দেশটির সামরিক খাত শক্তিশালী করতে ব্রাসেলসে ন্যাটো সদর দপ্তরে বৈঠকে বসেছে অর্ধশত দেশের প্রতিরক্ষা বিষয়ক প্রতিনিধিরা। বৈঠকে আলোচনা হবে ইউক্রেন রাশিয়ার মধ্যে যুদ্ধবিরতি নিয়ে। এদিকে ইউক্রেনকে আরও 45 কোটি পাউন্ডের সামরিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে ব্রিটিশ সরকার। যদিও কূটনীতিকরা বলছেন ইউক্রেনে আরও সমরাস্ত্র পাঠানোর সিদ্ধান্ত ভালো ফলাফল বয়ে আনবে না। এর আগে বৃহস্পতিবার তুরস্কে ইউক্রেন ইস্যুতে বৈঠকে বসেছিল যুক্তরাষ্ট্র আর রাশিয়ার প্রতিনিধি দল। এদিকে ইউক্রেনের সুমি অঞ্চলের আরও একটি এলাকা দখলে নিয়েছে রাশিয়া। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, বৃহস্পতিবার কয়েকটি সামরিক বিমানবন্দর, মিসাইল আর আর্টিলারি ডিপোতে টার্গেট করা হয়েছে। ভূপাতিত করা হয়েছে 2 শতাধিক ড্রোন। এদিকে ইউক্রেনের দাবি, একই দিনে সম্মুখ সারিতে প্রায় 1.5 শতাধিক বার সংঘাত হয়েছে রুশ আর ইউক্রেনীয় সেনাদের মধ্যে। গাজায় হামাসের হাতে জিম্মিদের ফিরিয়ে আনার আলোচনায় অগ্রগতি হয়েছে। মার্কিন মন্ত্রিসভার বৈঠকে এ কথা জানান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যদিও এ বিষয়ে বিস্তারিত জানাননি তিনি। এ সময় যুক্তরাষ্ট্রের ইহুদি বিদ্বেষ বিরোধী বিশেষ দূত হিসেবে ইয়েহুদা কাপলোনের নাম ঘোষণা করেন মার্কিন প্রেসিডেন্ট। এদিকে বৃহস্পতিবার দিনভর ইসরায়েলি হামলায় গাজায় নিহত কমপক্ষে 29 ফিলিস্তিনি। গাজা সিটিতে আবাসিক ভবনে হামলায় ধ্বংসস্তূপ থেকে এখনও বের করা হচ্ছে মরদেহ। 3 মাস ধরে সীমান্ত অবরোধের কারণে তীব্র হচ্ছে খাদ্য সংকট। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধানের দাবি, জরুরি ভিত্তিতে 10,000 গাজাবাসীর বিদেশে চিকিৎসার প্রয়োজন। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের হাডসন নদীতে যাত্রীবাহী হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে 3 শিশুসহ 6 জন নিহত হয়েছেন। এর মধ্যে 5 যাত্রী একই পরিবারের সদস্য। নিউ ইয়র্ক পুলিশ জানায়, হেলিকপ্টারটি নিউ জার্সির দিকে যাচ্ছিল। জর্জ ওয়াশিংটন ব্রিজ পার হওয়ার পরেই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এরপরেই দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে দ্রুত উদ্ধারকর্মীরা সেখানে যান, তবে ঘটনাস্থলেই 4 জন নিহত হয়েছেন বলে জানায় নিউ ইয়র্ক পুলিশ। বাকি 2 জন হাসপাতালে আনার পর মারা যান। নিহতের পরিবারের পরিচয় এখনও প্রকাশ করা হয়নি। দুর্ঘটনার কারণ জানতে তদন্ত চলছে বলে জানিয়েছে দেশটির ফেডারেল এভিয়েশন বিভাগ। যুক্তরাষ্ট্রে দুর্নীতিতে ব্যয় আর অর্থ অপচয় কমানোর প্রকল্প থেকে 2026 অর্থবছরে $15,000 কোটি সঞ্চয় করতে পারবে ট্রাম্প প্রশাসন। এমনটাই জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্পের সরকারি খাতে ব্যয় কমাতে নিয়োজিত ধনকুবের ইলন মাস্কের সরকারি দক্ষতা বিভাগ। ইলন মাস্ক বলেন, এমন মানুষও বেকার ভাতা পাচ্ছেন যাদের এখনো জন্মই হয়নি। ক্যাবিনেট থেকে পর্যাপ্ত সহযোগিতা পাচ্ছেন উল্লেখ করে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সাধারণ মানুষকে আরও ভালো সেবা দিতেই দুর্নীতিতে সরকারি ব্যয় ঠেকাতে কাজ করছে সরকার। মার্কিন করদাতাদের দেয়া ডলার দেশের ভালোর জন্য ব্যয় করতে চায় ট্রাম্প প্রশাসন। মন্ত্রিসভার বৈঠকে ইলন মাস্কের ভূয়সী প্রশংসা করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্ব বাংলাদেশের জন্য সমৃদ্ধি বয়ে আনবে বলে মন্তব্য করেছেন সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রপতি শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। বৃহস্পতিবার দেশটিতে সরকারি উদ্যোগে নবনিযুক্ত রাষ্ট্রদূতদের পরিচয়পত্র পেশ উপলক্ষে আবুধাবিতে আয়োজন করা হয় এক অনুষ্ঠানের। সেখানে সংক্ষিপ্ত মতবিনিময়ে এমন মন্তব্য করেন আমিরাতের রাষ্ট্রপতি। এ সময় দুদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও সহযোগিতা আরও বাড়বে বলে প্রত্যাশা করেন তিনি। অনুষ্ঠানে বাংলাদেশের রাষ্ট্রদূত ছাড়াও তুরস্ক, জর্জিয়া, ইসরায়েল, কিরগিজস্তান সহ বিভিন্ন দেশের রাষ্ট্রদূত পরিচয়পত্র পেশ করেন।
গাজায় ইসরায়েলি বর্বরতার বিরুদ্ধে প্রতিবাদ সভা করেছে মালয়েশিয়ায় পড়াশোনা করা বাংলাদেশি শিক্ষার্থীদের সংগঠন বাংলাদেশি ইউথ অ্যালায়েন্স মালয়েশিয়া। কুয়ালালামপুরের একটি হোটেলে আয়োজিত প্রতিবাদ সভায় বাংলাদেশি পাসপোর্টে আগে থাকা এক্সেপ্ট ইসরায়েল শব্দটি ফিরিয়ে আনা সহ 4টি দাবি তুলে ধরেন শিক্ষার্থীরা। বক্তারা বলেন, এটি হবে রাষ্ট্রীয়ভাবে ইসরায়েলের প্রতি বাংলাদেশের ঘৃণা প্রদর্শনের উপযুক্ত পদক্ষেপ। এছাড়া ইসরায়েলি পণ্য বয়কটেরও দাবি জানানো হয়। ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজকে চ্যালেঞ্জিং মানছেন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। একই সাথে কোনো দলকেই ছোট মনে করার সুযোগ নেই বলে মন্তব্য করেন তিনি। মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে গণমাধ্যমে শান্ত জানান, চলতি বছর প্রতিটি টেস্টকেই গুরুত্ব দিয়ে পরিকল্পনা করবে বাংলাদেশ। প্রত্যেকটা ইন্টারন্যাশনাল সিরিজে চ্যালেঞ্জ থাকে, অবশ্যই ডেফিনেটলি এখানেও চ্যালেঞ্জ থাকবে, ভিন্ন কোনো চিন্তাভাবনা থাকবে না। টু বি ভেরি অনেস্ট, আমার মনে হয় যে চ্যালেঞ্জটা অবশ্যই যেরকম একটা বড় দলের সাথে খেলার সময় যে চিন্তাভাবনা থাকে বা প্রেশার থাকে, সেম প্রেশারটাই থাকবে। কোনো দলই ছোটো না, আমি বারবারই বলতেছি, এবং প্লেয়াররা এই জিনিসটা চিন্তাও করছে না। আমি আশা করব যে সাধারণ মানুষ বা মিডিয়ার যারা আছে তারা ওইভাবে দেখছে না যে ছোট দল বা বড় দল। ডিপিএলে হাই ভোল্টেজ ঢাকা ডার্বিতে শনিবার মাঠে নামবে মোহামেডান ও আবাহনী। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সকাল 9টায় মুখোমুখি হবে দুই দল। ঢাকা প্রিমিয়ার লিগে 10 ম্যাচে 18 পয়েন্ট নিয়ে এখন পর্যন্ত টেবিলের শীর্ষে আবাহনী। সমান ম্যাচে 16 পয়েন্ট নিয়ে আবাহনী আছে, মোহামেডান আছে 2 নম্বরে। তাই এবারের আসরে শিরোপা নির্ধারণের যাত্রায় বড় ভূমিকা রাখবে শনিবারের ম্যাচ। তবে কোনো চাপ নয়, অন্য 10টা ম্যাচের মতোই চাপহীন ক্রিকেট খেলতে চান আবাহনীর অধিনায়ক নাজমুল শান্ত। অন্যদিকে মোহামেডানের সহকারী কোচ আনোয়ার হোসেন মনে করেন, তরুণ অভিজ্ঞের মিশেলে গড়া দল হিসেবে যে কাউকে হারাতে পারে মোহামেডান স্পোর্টিং ক্লাব। প্রতি বছর যেরকম একটা এক্সাইটমেন্ট কাজ করে, একই রকম দিন শেষে এটা একটা খেলা। বাট আবাহনী মোহামেডান অলওয়েজ একটা মানুষের তো একটা বাড়তি চাওয়া পাওয়া থাকে। আশা করবো যে কালকের ম্যাচটা এরকম এক্সাইটমেন্ট একটা ম্যাচ হবে। না, কোনো এক্সট্রা প্রেশার না। আমরা তো বেটার টিমের এগেনস্টেও খেলছি, যদি খাতা কলমে লেখা থাকে। তো আমাদের নিজেদের উপর বিশ্বাস আছে, আমরাও ভালো প্লেয়ার, আমাদের ইয়াং সাইডও ভালো প্লেয়ার, আমাদের এক্সপিরিয়েন্স প্লেয়ার আছে, আমাদের ন্যাশনাল প্লেয়ারও আছে। তো আমরা যার অ্যাবিলিটি অনুযায়ী যে খেলতে পারে, আবাহনী হোক আর যেই হোক, আমি মনে করি যে আমাদের কাছে উইন করা কোনো ইস্যু না। আজ থেকে শুরু হচ্ছে পাকিস্তান সুপার লিগ PSL। উদ্বোধনী দিনে বাংলাদেশি তারকা রিশাদ হোসেনের দল লাহোর কালান্দার্সের মুখোমুখি হবে ইসলামাবাদ ইউনাইটেড। রাওয়ালপিন্ডিতে ম্যাচটি শুরু হবে রাত 9:30টায়। এর আগে বিগ ব্যাশ ও গ্লোবাল টি20তে দল পেলেও বিসিবির অনুমতি না পাওয়ায় খেলতে পারেননি রিশাদ। তবে এবার PSL এর পুরো মৌসুমে খেলার ছাড়পত্র পেয়েছেন রিশাদ। এরই মধ্যে তিনি যোগ দিয়েছেন দলের সঙ্গে। পাকিস্তান পৌঁছানোর পর তাকে উষ্ণ অভ্যর্থনা জানায় লাহোর কালান্দার্স। ধারণা করা হচ্ছে আসরের প্রথম ম্যাচেই খেলানো হতে পারে তাকে। যদিও PSL এ এক ম্যাচে 4 জনের বেশি বিদেশি খেলানোর নিয়ম নেই, তবে লাহোর দলের একমাত্র লেগ স্পিনার যেহেতু রিশাদ, সেহেতু তাকে খেলানোর সম্ভাবনাই বেশি। তাছাড়া ব্যাট হাতে শেষ দিকে ঝড় তোলার সামর্থ্য রিশাদকে এগিয়ে রাখতে পারে। টি20 দল থেকে বাদ পড়ার পর এবার পাকিস্তান ক্রিকেট বোর্ডকে ক্যাপ্টেন্সি ছাড়ার হুঁশিয়ারি দিয়েছেন দলটির ব্যাটার মোহাম্মদ রিজওয়ান। পিসিবির চেয়ারম্যান মহসিন নাকভির সাথে বৈঠকে বসে দ্রুতই নিজের সিদ্ধান্ত জানাবেন তিনি। সম্প্রতি পাকিস্তানি এক গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে রিজওয়ান জানান, চেয়ারম্যানের সাথে বৈঠকে অধিনায়কের ক্ষমতা বাড়ানোর প্রস্তাব দেবেন এই উইকেটকিপার ব্যাটার। নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট টি20 সিরিজের আগে অধিনায়কের কোনো মতামত নেয়নি দলটির টিম ম্যানেজমেন্ট। কোচ আকিব জাভেদের সাথেও দ্বন্দ্বের গুঞ্জন রয়েছে রিজওয়ানের। কোনো কারণ না জানিয়েই টি20 দল থেকে বাদ দেওয়া হয় তাকে। আগামী বৈঠকে মহসিন নাকভির কাছে এসব প্রশ্নের উত্তর চাইবেন তিনি, আর উত্তর না পেলে সেখানেই অধিনায়কের দায়িত্ব ছেড়ে দেবেন বলে গণমাধ্যমকে জানিয়েছেন মোহাম্মদ রিজওয়ান। হামজা চৌধুরীর পর কানাডিয়ান ফুটবলার সামিত সোম বাংলাদেশের হয়ে খেলতে সম্মত হয়েছেন। শুক্রবার কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। সবকিছু ঠিকঠাক থাকলে জুনে বাংলাদেশের জার্সি গায়ে দেখা যেতে পারে বলে জানিয়েছেন বাফুফের এই কর্মকর্তা। ভেরি হ্যাপি টু নো, আলহামদুলিল্লাহ উনি কনফার্ম করেছে যে উনি বাংলাদেশের জন্য খেলতে চান। আমি আজকে সকালে ঘুম থেকে করে দেখছি অনেক সোশ্যাল মিডিয়াতে, বাট আই ওয়াজ ওয়েটিং যে আমি ওনার কাছ থেকে শুনি। সো আমি মেসেজটা ওনাকে ফরওয়ার্ড করি হোয়াটসঅ্যাপে, এবং উনি আমাকে অ্যারাউন্ড 2 PM আই থিঙ্ক, তখন তো অনেক সকাল ওখানে, বাট হি হ্যাজ সেন্ড মি মেসেজ যে উনি কনফার্ম করেছে যে হ্যাঁ উনি খেলতে চান। এখন ডিটেল আমরা আলাপ করবো ওনার সাথে আজকে রাতে কিংবা কালকে। ওনার পাসপোর্টের কি অবস্থা, ওটা কতক্ষণ সময় লাগবে না লাগবে, আমরা কিছু গ্রাউন্ড ওয়ার্ক করে রেখেছিলাম আগে থেকেই, বাট তারপরে গোয়িং ফরওয়ার্ড ওই প্ল্যানটা করবো। এবং
ওনাকে ক্যালেন্ডার শেয়ার করবো আমি। সো ক্যালেন্ডারটা দেখে উনি বলতে পারবে উনি কোন কোন খেলার জন্য অ্যাভেলেবল হবেন না। অ্যান্ড দেন উই উইল স্টার্ট ফ্রম সানডে ফার্স্ট থিং ইন দ্য মর্নিং ওনার সবকিছু প্রক্রিয়া। পরিবার সহ অনিশ্চয়তায় দিন পার করছেন পর্তুগিজ সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদো। সম্প্রতি কয়েক দফা হুমকি পাওয়ার পর নিজের নিরাপত্তার জন্য নতুন করে দেহরক্ষী নিয়োগ করেছেন রোনালদো। সামাজিক যোগাযোগ মাধ্যমে রোনালদো ও তার প্রেমিকা জর্জিনা রদ্রিগেজকে গেল কয়েকদিনে বেশ কয়েকবার হুমকি দেওয়া হয়েছে বলে দাবি করে স্প্যানিশ সংবাদ মাধ্যম মার্কা। এর পরপরই নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে নতুন দেহরক্ষী নিয়োগ দেন আল নাসের মহাতারকা। নাসেরের হয়ে মাঠের সময়টা দুর্দান্ত কাটলেও সাম্প্রতিক এসব ইস্যুতে নিরাপত্তা শঙ্কায় ভুগছেন তিনি। নিজের আগের নিরাপত্তা দলের সব সদস্যকে বরখাস্ত করে স্বদেশী ক্লদিও মিগুয়েল ভাসকে নতুন নিরাপত্তা প্রধান হিসেবে নিয়োগ দিয়েছেন CR7। এদিকে পরিবারের নিরাপত্তার কথা ভেবে সোশ্যাল মিডিয়ায় নিজের সন্তানদের ছবি পোস্ট করাও কমিয়েছেন জর্জিনা। আইসিসির প্রস্তাবিত নতুন নিয়মে বোলারদের জন্য আসতে যাচ্ছে সুখবর। বর্তমানে 50 ওভারের ফরম্যাটে দুটি নতুন বল ব্যবহার করা হলেও প্রস্তাবিত নিয়মে 25 ওভার পর একটি বল ব্যবহারের সুযোগ থাকবে। তাই 22 গজে আবারও ফিরতে পারে রিভার্স সুইং। দুটি নতুন বল ব্যবহারের নিয়ম শুরু থেকেই 22 গজে ব্যাটারদের দাপটে অসহায় বোলাররা। তাই ব্যাটার বোলারদের ভারসাম্য আনতে 50 ওভারের ফরম্যাটে বল ব্যবহারের নিয়মে কিছুটা সংস্কার করতে যাচ্ছে আইসিসি। প্রস্তাবিত নতুন নিয়মেও থাকছে দুটি বল ব্যবহারের বিকল্প, তবে পর্যায়ক্রমে দ্বিতীয় নতুন বলটি বাদ দিয়ে 25 ওভার পর দুটি বলের মধ্যে কেবল একটি বল বেছে নিতে পারবে বোলিং দল। এই নিয়ম অনুযায়ী 50তম ওভার করার সময় বলটি 37-38 ওভারের পুরনো হবে। তাই 22 গজে আবারও দেখা যেতে পারে রিভার্স সুইং। জিম্বাবুয়েতে চলমান আইসিসি বৈঠকে এই সুপারিশ আনা হবে বলে প্রত্যাশা করা হচ্ছে। তবে নতুন আইন পাশ করা হলেও তা কার্যকর হবে 2028 সালের পর থেকে। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv, ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon, ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।